দক্ষিণ এশিয়া হঠাৎ করেই যেন বিশ্ব রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তাই না? আচ্ছা, বিশ্বের বড় বড় শক্তিগুলো কেন এই অঞ্চলের দিকে এতটা ঝুঁকছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সোর্স ম্যাটেরিয়াল ঘেটে স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে দক্ষিণ এশিয়া আজ বিশ্বের নতুন এক দাবার ছক হয়ে উঠেছে। শুরুতেই একটা অসাধারণ উক্তি দেখুন। বলা হচ্ছে ভূ রাজনীতিতে সবচেয়ে জরুরি হল ভূগোল। কেন? কারণটা খুব সহজ। রাজনীতি, অর্থনীতি, এমনকি সামরিক শক্তি সবই কিন্তু সময়ের সাথে বদলাতে পারে, কিন্তু একটা জিনিস বদলায় না, আর সেটা হলো ভৌগোলিক অবস্থান। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব? প্রথমে বুঝব দক্ষিণ এশিয়া কেন এতটা গুরুত্বপূর্ণ, তারপর দেখব এর শক্তির স্থায়ী কারণগুলো কি মহাসাগরে কি খেলা চলছে সেটাও জানব, আর সবশেষে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পরাশক্তিদের দাবার চালগুলো নিয়ে কথা বলব। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নে আসি, দক্ষিণ এশিয়া কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, যে কোনো অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব কিন্তু কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। যেমন ধরুন, তার ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি আর সামরিক শক্তি। আর মজার ব্যাপার হলো, দক্ষিণ এশিয়া এখন এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে চলুন এবার সেই সব স্থায়ী কারণগুলো একটু দেখি, মানে যে জিনিসগুলো সহজে বদলায় না কিন্তু দক্ষিণ এশিয়াকে অসম্ভব গুরুত্বপূর্ণ করে তুলেছে। এগুলোই কিন্তু এই অঞ্চলের শক্তির আসল ভিত্তি। দক্ষিণ এশিয়ার ভূগোলটা কিন্তু দারুণ বৈচিত্র্যময়। একবার ভাবুন, একদিকে আছে নেপাল বা ভুটানের মতো দেশ, যাদের চারপাশে শুধু স্থলভাগ। আবার অন্যদিকে দেখুন, মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো দ্বীপরাষ্ট্র, সাগরের মাঝখানে। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশের তো আছে বিশাল বিশাল উপকূল। এই যে এত ভিন্নতা, এটাই কিন্তু প্রত্যেকটা দেশের বিদেশ নীতি আর কৌশলকে একদম আলাদা করে দেয়। ব্যাপারটা এখানেই শেষ না। দক্ষিণ এশিয়ার অবস্থানটা দেখুন, ঠিক যেন একটা কৌশলগত চৌরাস্তা। এর চারপাশে চীন, মিয়ানমার, ইরানের মতো বড় বড় শক্তি। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ভারত আর প্রশান্ত মহাসাগরকে এক করেছে। মানে বিশ্বের অন্যতম ব্যস্ত যে বাণিজ্যিক নৌপথ, সেটা কিন্তু এখান দিয়ে গেছে। এবার আসি জনসংখ্যার কথায়। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। 2.07 বিলিয়ন, মানে পৃথিবীর প্রায় প্রতি 4 জন মানুষের একজনই এই অঞ্চলে থাকে। ভাবা যায়? এই বিশাল জনসংখ্যা একদিকে যেমন বিরাট এক বাজার, তেমনি এক বিশাল কর্মক্ষম জনশক্তি। যদিও এত মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করাটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। সংখ্যাটা ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য একটা তুলনা দিই। পুরো ইউরোপের মোট জনসংখ্যার প্রায় 3 গুণ মানুষ বাস করে শুধু এই দক্ষিণ এশিয়াতেই। কাজেই বুঝতেই পারছেন, অর্থনৈতিক দিক থেকেই হোক বা কৌশলগত দিক থেকে এই অঞ্চলকে এড়িয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। তো ভূগোলের কথা তো হলো, এবার চলুন একটু সাগরের দিকে নজর দিই। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে পরাশক্তিদের মধ্যে এখন যে প্রতিযোগিতাটা চলছে, সেটাকেই বলা হচ্ছে দ্য গ্রেট ওশেন গেম বা মহাসাগরের খেলা। এই খেলার একজন বড় খেলোয়াড় হল চীন, আর তাদের প্রধান কৌশলটার নাম হল স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা নীতি। সহজ করে বললে, চীন ভারত মহাসাগরের চারপাশে বিভিন্ন দেশে বন্দর আর সামরিক ঘাঁটি বানাচ্ছে। কেন? মূল উদ্দেশ্য হল নিজের জ্বালানি আর বাণিজ্যের রাস্তাগুলোকে নিরাপদ রাখা। এখন চীনের এই চালের জবাবে তো অন্যরা বসে থাকবে না, তাই না? মাঠে নেমেছে আমেরিকা আর তার মিত্ররা, যেমন ভারত, অস্ট্রেলিয়া, জাপান। তাদের জোটের নাম হল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস। লক্ষ্য খুব পরিষ্কার, এই অঞ্চলে যেন সবাই অবাধে নৌ চলাচল করতে পারে সেটা নিশ্চিত করা। আর হ্যাঁ, চীনের বাড়তে থাকা প্রভাবকে একটা চ্যালেঞ্জ জানানো। তাহলে দেখুন, এই দুটো কৌশলের মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার। একদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI দিয়ে টাকা ঢালছে, নিজের অর্থনৈতিক আর সামরিক প্রভাব বাড়াচ্ছে। আর অন্যদিকে আমেরিকা আর তার মিত্ররা কোয়াডের মতো জোট করে নৌ চলাচলের স্বাধীনতা আর ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। এতক্ষণ তো আমরা স্থায়ী বিষয়গুলো মানে ভূগোল আর জনসংখ্যা নিয়ে কথা বললাম। এবার আসা যাক এমন কিছু বিষয়ে যেগুলো হয়তো অস্থায়ী কিন্তু ভীষণ বিস্ফোরক। আমি বলছি দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনার কথা, যা পুরো অঞ্চলটাকেই অস্থিতিশীল করে রাখে। বিশেষ করে 2014 সালের পর থেকে এই অঞ্চলের রাজনীতিতে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন এসেছে। যেমন ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি, এরপর 2019-এ কাশ্মীর ইস্যু, 2020-তে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ, আবার 2023-এ মালদ্বীপের ক্ষমতার পালাবদল। এই সব ঘটনাগুলো কিন্তু প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আর সমস্যাগুলো যে শুধু একটা বা দুটো তা কিন্তু নয়, একটা লম্বা তালিকা আছে।
কাশ্মীর সমস্যা তো আছেই, সাথে ভারত চীন বা ভারত পাকিস্তানের সীমান্ত সহিংসতা, নদীর পানি ভাগাভাগি নিয়ে ঝামেলা, রোহিঙ্গা সংকট, ডোকলামের মতো অচলাবস্থা, কত কি। আর এই জটিলতার সুযোগই কিন্তু বাইরের শক্তিগুলো এখানে নাক গলানোর সুযোগ পায়। এই যে দুই বড় শক্তি ভারত আর চীন, এদের প্রতিযোগিতার মাঝে পড়ে গেছে নেপাল, ভুটান, বাংলাদেশের মতো দেশগুলো। এরা অনেকটা বাফার স্টেট বা দুটো বড় শক্তির মাঝখানের দেশ হয়ে গেছে। একদিকে ভারতের চাপ, আরেকদিকে চীনের প্রভাব। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলাই এখন এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে সবকিছু মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? এই যে স্থায়ী আর অস্থায়ী কারণগুলো আমরা দেখলাম, এ সবই মিলে মিশিয়ে দক্ষিণ এশিয়াকে পরাশক্তিদের জন্য একটা দাবার ছক বানিয়ে দিয়েছে। আর সেই ছকে প্রত্যেক খেলোয়াড় এখন নিজেদের চাল দিচ্ছে। এই দাবার বোর্ডে প্রধান খেলোয়াড় মূলত ৩ জন। ১. চীন, যে এখানে নিজের প্রভাব বাড়াতে মরিয়া। ২. ভারত, যে এই অঞ্চলে তার পুরনো অবস্থান ধরে রাখার জন্য লড়ছে। আর ৩ নম্বর হল আমেরিকা, যার মূল লক্ষ্য চীনের এই উত্থানকে ঠেকানো। চীনের চালটা কি? তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো টাকা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI দিয়ে বিভিন্ন দেশে বিশাল বিশাল প্রজেক্ট করছে, স্ট্রিং অফ পার্লস দিয়ে সাগরের গুরুত্বপূর্ণ পথগুলোতে নিজেদের অবস্থান শক্ত করছে, আর পাকিস্তান, নেপালের মতো দেশগুলোকে নিয়ে জোট তৈরির চেষ্টা করছে। এটাই তাদের মূল গেম প্ল্যান। তো এর জবাবে ভারত কি করছে? ভারত এখন নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতা হিসেবে তুলে ধরতে চাইছে। চীনের প্রভাব কমানোর জন্য তারা আমেরিকার সাথে কোয়াডে যোগ দিয়েছে। আবার প্রতিবেশীদের নিয়ে নিজেদের আলাদা জোটও বানাচ্ছে, যেমন কলম্বো কানেক্টিভিটি কনক্লেভ। আর আমেরিকার কথা যদি বলি, তাদের ভূমিকাও কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। বিশেষ করে 2021 সালের পর থেকে তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে সামনে রেখে এই অঞ্চলে খুব মন দিয়েছে। বিভিন্ন দেশের সাথে নিরাপত্তা চুক্তি করছে, যেমন জিওসোমিয়া আর TICFA, যাতে চীনের প্রভাবটাকে একটা গণ্ডির মধ্যে রাখা যায়। সুতরাং বুঝতেই পারছেন, দক্ষিণ এশিয়া এখন একটা জবরদস্ত টানাপোড়েনের মধ্যে আছে। একদিকে পরাশক্তিদের দাবার চাল, আরেকদিকে এই অঞ্চলে নিজেদের ভেতরের সমস্যা। প্রশ্নটা হলো, এই সব কিছু শেষ কোথায়? এই অঞ্চলের ভবিষ্যৎ কি আরও সংঘাতের দিকে যাবে, নাকি দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার একটা নতুন পথ খুঁজে পাবে? এই উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।